ওয়েল ডান বেবি, ওয়েল ডান। বলেই হাততালি দেওয়া শুরু করলো। এমন পার্টনার আমি পছন্দ করি যারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। আমার পায়ে পড়ে তাদের উপর একদম ঘেন্না জমে গেছে। কিন্তু তোমাকে এমন রূপে দেখে তনু মন দুটোই চাঙ্গা হলো। বলেই স্বর্গকে পেছনের থেকে হাত মুড়িয়ে বেঁধে ফেললো। লোকটির চেহারা দেখে স্বর্গ মুখের ভাষা হারিয়ে ফেললো। হ্যাঁ, এটা ওই বিয়ের দিনের অসভ্য লোকটা। এই লোক তাকে কেন ধরে এনেছে, তার সাথে কি কাজ? আপনার বকবকানি শুনতে একদমই ভালো লাগছে না আহিয়ান চৌধুরী। ভালোই আমাকে ছেড়ে দিন। যেতে পারলে যাও। বলেই দরজা নির্দেশ করলো আহিয়ান। স্বর্গ দৌড়ে বাইরে বেরিয়ে এলো পাথারিভাবে বাহিরে যাবার রাস্তা খুঁজতে লাগলো। স্বর্গের এমন পাগলামি দেখে কিটকিটিয়ে হেসেই যাচ্ছে আহিয়ান। তার এহেন রূপ স্বর্গের শরীরে জ্বালা ধরালো। এত সুন্দর চেহারার পিছনে এত ঘৃণিত রূপ ভেবেই একদলা থুতু ফেললো স্বর্গ। এই সিঁড়ি সেই সিঁড়ি করে অনেক সময় দৌড়ানোর পর স্বর্গ একটু আলোর ঝলকানি দেখতে পেল। সেই আলো অনুসরণ করে বাইরে এসে যা দেখলো তাতে তার মাথা ঘুরে যাবার উপক্রম। নিমিষেই ঝাপসা হলো চোখ। বড় বড় চোখ দুটো থেকে নীরবে ঝরতে লাগলো বড় বড় অশ্রুফোঁটা। সে কোনো বাড়ি বা কোনো জায়গায় নয়, সে একটি জাহাজের গভীর সমুদ্রের মধ্যে। পথ খুঁজে পেলে না? আমাকে কেন ধরে এনেছেন জবাব দিন। কণ্ঠে ধার নিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। ব্যক্তিগত শয্যাসঙ্গী বানাবো সেই জন্য। আহিয়ানের নির্লিপ্ত উত্তর। আপনার লজ্জা করলো না অপরিচিত একটি মেয়েকে তুলে আনতে এইভাবে? লজ্জা কেন করবে? পছন্দ হয়েছিল, নিজের কাছে রাখলাম। জানো না, পছন্দের জিনিস ফেলে রাখতে নেই, না হলে অন্য কেউ লোভে নিত। আহিয়ান চৌধুরীর প্রাণ থাকতে তার পছন্দের জিনিস কেউ হাত দিতে পারবে না। যাও, রুমে যাও, অনেক নাটক সহ্য করেছি তোমার। না, যাব না। না গেলে কি করবেন আপনি? বলেই জাহাজের রেলিং এর কাছে চলে গেল স্বর্গ। আপনি আমার কাছে এলেই আমি পানিতে ঝাঁপিয়ে পড়ব। বাজ পাখির মতো ধূর্ত আহিয়ান সহসাই স্বর্গের নিকট এসে দু গালে সজোরে থাপড় মারে। থাপড়ের প্রবণতা এতটাই ছিল যে ছিটকে পড়ে যায় স্বর্গ। তার দু গালেই হাতের আঙুলের ছাপ বসে যায় এবং ঠোঁটের কোণা থেকে রক্ত বেরিয়ে যায়। এই ২৬ বছরের জীবনে তার বাবাও কোনোদিন তাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, আর এই অপরিচিত লোকটি তাকে রক্তাক্ত করে দিল ভেবেই বাদ নামানা অশ্রু ভিড় করলো নেত্রকোলে। কেটে গিয়েছে ৭২ ঘন্টা, কোনো খবর কেউ জোগাড় করতে পারছে না। টানা ৩ দিন ধরে পুরো টিম খাওয়া দাওয়া বাদ দিয়ে নাফিস মাহমুদের মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ মুহিতের গোপন ফোনে একটি মেসেজ আসে। Hey bro, it's Sam Smith. Your desire ship is here. দ্রুত মুহিত দৌড়ে জেনারেলের রুমে চলে যায়। স্যার, ইমিডিয়েটলি আমাদের রাশিয়া যাওয়ার ব্যবস্থা করুন। আমার সাথে ক্যাপ্টেন সৌম্য যাবে, আর ওখান থেকে রাশিয়ান আর্মি মেজর নিকোলাস ক্যাপ্টেনরা থাকবে। আরেকটা কথা স্যার, ডিপার্টমেন্টের যাতে কেউ না জানে। আপনি তো জানেনই, কেউ আমাদের সব খবর বাহিরে পাশ করে দেয়। আমি চাই না এই অপারেশনে কোনো স্প্যাবলিং হোক। জেনারেল মুহিতকে ভরসা দিলেন। ডোন্ট ওয়ারি মাই বয়, আমি সব ব্যবস্থা করে দেব। আর রাশিয়ান আর্ম ফোর্সের গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব, যাতে ওখানে তোমাদের কোনো প্রবলেম না হয়। তুমি এখান থেকে কাকে নিতে চাও? স্যার, ক্যাপ্টেন সৌম্য আর আমি যাব। একজন দেশদ্রোহীর শাস্তি কি হয় জানেন তো পিও? আমাকে এই কথা কেন বলছেন ক্যাপ্টেন সৌম্য? আপনাকে বলার পিছনে অবশ্যই কারণ আছে পিও। বিচলিত কণ্ঠে জানতে চাইল পিউ। কণ্ঠে গাম্ভীর্য এনে জবাব দিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। এরপর বলতে শুরু করলো। মেজর মোহিতের কথা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে আপনার বাবা লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে ফলো করে আসতেছি। শুধু তাই নয়, ওনার সকল বিষয়ে খোঁজ খবরও নিয়েছি। ক্যান্টনমেন্টের ভিতরে সকল গোপন খবর উনি আর একজন অফিসার বাইরে প্রকাশ করেন টাকার বিনিময়ে। অবশ্যই যাত্রার কাছে নয়, এমন কারোর কাছে যে দেশের কোনো কল্যাণ চায় না, যিনি নিজের আখের গোছাতে ব্যস্ত। একজন সেনা সদস্য হিসাবে আমাদের শপথ বাক্য কি হয় জানেন? শান্তিতে আমরা, সমরে আমরা। আমার উপরে ন্যস্ত সকল দায়িত্ব আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করব।
আমার জীবন বিপন্ন করে হলেও জল, স্থল, আকাশ যেখানেই যাবার আদেশ দেওয়া হবে আমি সেখানেই যেতে প্রস্তুত, কারণ আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। সেখানে একজন সেনা সদস্যর, বড় অফিসার এমন শপথ বাক্য পাঠ করেও কিভাবে তার খেলাফত করতে পারে পিউ? পিউ জানে ক্যাপ্টেন সৌম্য আজে বাজে কথা বলার মানুষ নয়। এই পর্যন্ত সৌম্যের কোনো কথার হেরফের হয়নি। এক কথার মানুষ সৌম্য। নিজের বাবা সম্পর্কে কথাগুলো যেমন অবিশ্বাস্যের, তেমনি ক্যাপ্টেন সৌম্যের কথাও ফেলে দেবার নয়। সৌম্য ভরাট কণ্ঠে আবারও বলে উঠল, পিউ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অবর্তমানে আপনার বাবার গতিবিধি লক্ষ্য রাখবেন। আমি রাশিয়া যাচ্ছি, কবে ফিরবো জানি না, আদৌ বেঁচে ফিরবো কিনা সেটাও জানি না। আমি চাই আমার অনুপস্থিতিতে আপনি আমার দায়িত্বটা পালন করবেন পিউ। বলেই সৌম্য পিউয়ের হাত চেপে ধরল। পিউ নির্বাক হয়ে অশ্রুসিক্ত নয়নে সৌম্যর পানে নীরব দৃষ্টি দিল। মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। মেজর জেনারেল নাফিজের সামনে বসে আছে মোহিত। নীরবতা ভেঙে মোহিত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, স্যার, 3 দিনের টানা প্রসেস চেষ্টায় সকল বিবরণের ভিত্তিতে আমি জানতে পেরেছি এইটা আয়ান চৌধুরীর জাহাজ ছিল। সে ওই জাহাজের মাধ্যমে বাংলাদেশ থেকে নারী শিশু পাচারের কাজ করে থাকে। শুধু তাই নয়, যত ইনলিগাল কাজ আছে সে সমুদ্রের পথ দিয়ে ওই জাহাজের মাধ্যমেই হাসিল করে। বলেই তার ট্যাব থেকে এক এক করে কিছু ছবি নাফিজ মাহমুদকে দেখালো। ধীর স্বরে মোহিত আবারও বলে উঠল, ছবিগুলো আমি বিভিন্ন দেশের স্পাইয়ের মাধ্যমে পেয়েছি। ছবিগুলো দেখে নাফিজ মাহমুদ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কণ্ঠ খাদে ফেলে উত্তেজিত হয়ে নাফিজ মাহমুদ জানতে চাইলেন, তুমি এত কিছু জেনেও চুপ করে কেন আছো মোহিত? ডিপার্টমেন্টকে কেন কিছু জানতে দিচ্ছ না? স্যার, ডিপার্টমেন্ট জানলে বিভিন্ন তামাশা করে ওকে ধরে আনবে, বিচার হবেই, রায় হবে যে, কিন্তু সে ক্ষমতার দাপট খাটিয়ে আবারও বের হয়ে যাবে। আমি হতে দিব না। এবার আমি ওকে সরাসরি ক্রস ফায়ার করব। সে আমার হব পুরনো শিকার, পুরনো অনেক হিসাব নিকাশ আছে তার সাথে। কাতর কণ্ঠে নাফিজ মাহমুদ বলে উঠলেন, জাহাজে রাশিয়া পৌঁছাতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবেই। এই সময়ের মধ্যেও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়? কিছুই করবে না স্যার, খোঁজ নিয়ে জেনেছি সে স্বর্গকে 1 বছর ধরে ফলো করে যাচ্ছে। স্বর্গকে টাকা দাবি বা পাচারের স্বার্থে সে অপহরণ করেনি, এটা আমি নিশ্চিত। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটাও ধোঁয়াশাতে রয়ে গিয়েছে। মোহিত আবারও গমগমে কণ্ঠে বলে উঠল, চাইলে সে বিমানে করে স্বর্গকে বিদেশে নিতে পারত, কিন্তু পাসপোর্টের ঝামেলা, এয়ারপোর্ট পুলিশের হয়রানি, এসব হেরাতে সমুদ্রপথ বেছে নিয়েছে। আর যেহেতু জাহাজটা তার নিজের, এখানেও ঝামেলা কম হোক, অথরিটি তার সাথে অবৈধ কাজে জড়িত আছে। মোহিত বুকের উপর 2 হাত ভাঁজ করে অভিজ্ঞের ন্যায় বলে উঠল, আপনি চিন্তা করবেন না স্যার, স্বর্গ মিলিটারি ট্রেনিং ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। এটা শুধু আমি নয়, আপনিও ভালো করে জানেন। চাইলেই যে কেউ যখন তখন ক্ষতি করে দিতে পারবে না, ও নিজেকে সেফ রাখতে পারবে। আমি জেনারেলকে বলেছি দ্রুত আমাকে রাশিয়া পাঠাতে। আহিয়ান পৌঁছানোর আগে আমাদের গিয়ে সব পজিশন ক্লিয়ার করতে হবে সেখানে। গত বছর মঙ্গোলিয়াতে যে মিশনে গিয়েছিলাম, সেই মিশনে রাশিয়ার কিছু আর্মস ফোর্স ছিল। সেখানকার মেজর নিকোলাস আর ক্যাপ্টেন হোলটিয়ারের সাথে আমাদের টিমের খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। ওই মিশনে আমরা ওদেরকে অনেক হেল্প করেছিলাম। তারা বলেছিল কোনো দিন কোনো কিছুর প্রয়োজন রাশিয়া এলে সেই সাহায্যের বিনিময় তারা দিবে। সেই হেল্প নেওয়ার এটাই মোক্ষম সময়। আমি মেইল করে সব জানিয়েছি তাদের, আমাকে যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত। মোহিত নরম সুরে নাফিজ মাহমুদকে বলল, আমার মাকে শুধু সামলে রাখবেন স্যার। আমি যদি আর না ফিরি, আমার মাকে আপনি সময় সুযোগ বুঝে নামিরার কাছে পাঠিয়ে দিবেন। আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকলো স্যার। একদিকে প্রাণপ্রিয় মেয়ের চিন্তা, অন্যদিকে মোহিতের চিন্তায় মুখের ভাষা হারালেন মেজর জেনারেল নাফিজ মাহমুদ। মোহিতকে সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলেন না তিনি, শুধু পিঠে চাপড় দিয়ে স্থান ত্যাগ করলেন।
বন্দি রুমের সময় কত হয়েছে কিছুই ঠাওর করতে পারছে না স্বর্গ। আদৌ এখান থেকে মুক্তি মিলবে নাকি এখানেই পচে মরতে হবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কি প্রয়োজনে, কিছুই সে জানে না। দমে যাওয়ার পাত্রী নয় স্বর্গ। যে কোনো প্রকারে তাকে শক্ত থাকতে হবে। নিজেকে এত দ্রুত ধরাশায়ী করা যাবে না। নিজেকে শক্ত সামর্থ্য রাখতে হলে প্রথমে প্রয়োজন খাবার। যেই ভাবনা সেই কাজ। নিজেকে বন্দি দেখতে পেয়ে স্বর্গ স্বাভাবিক থাকতে পারেনি। তার মধ্যে সাজানো ফল দেখে আর মাথা আরো গরম হয়ে গিয়েছিল। এই জন্যই সবকিছু ছুঁড়ে ফেলেছে। রুমের কোনায় উকি বুকি করে বেডের নিচ থেকে থেতলে যাওয়া একটা আপেল বের করে আনলো স্বর্গ। যেই কামড় বসাতে যাবে অমনি দরজা খোলার শব্দ পাওয়া যায়। ব্ল্যাঙ্কেটের তলায় আপেল লুকিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে রইল স্বর্গ। ম্যাম প্লিজ টেক ইউর ফুড, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। মেয়েলি স্বর শুনে অবাক হয়ে দ্রুত চোখ খোলে স্বর্গ। খাবার ট্রলি সমেত একজন বিদেশি মেয়েকে দেখতে পায়। শারীরিক গড়ন, পোশাক আর প্রসাধনীর জন্য সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবুও স্বর্গের মনে হলো মেয়েটি 28-30 বছরের মহিলা। স্বর্গ চোখ টিপে পড়ে রইল। মেয়েটি আবারও নরম সুরে বলে উঠল, ইফ ইউ ডোন্ট টেক ইউর ফুড, স্যার উইল কিল মি। এইবার নড়ে চড়ে উঠল স্বর্গ। বিছানা ছেড়ে উঠে বসলো এবং মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, I will take it, but you have to taste this food first. কথাটি বলে স্বর্গ মেয়েটির দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। মেয়েটি একটু ইতস্তত করে একটা কাটা চামচ আর নাইফ হাতে নিল। স্টেকের কোণা থেকে একটু কেটে মুখে পড়ল। এরপর সেগুলো ওয়াশ করে নতুন চামচ আর নাইফ আনতে চলে গেল। স্বর্গ মনে মনে স্থির করলো এই মেয়েটির সাথে সখ্যতা গড়ে প্রয়োজনীয় তথ্য হাসিল করবে। মাঝে পেরিয়ে গেছে আরও 4টা দিন। মহিতার ক্যাপ্টেন সৌম্য দুবাই এয়ারপোর্টে বসে পরবর্তী বিমান ছাড়ার অপেক্ষা করছে। খুব ছোট ছোট পোশাক পরিহিত আমেরিকান এক মেয়ে পায়ের উপর পা তুলে মোহিতের সামনে বসে পড়ল। মোহিত সেটা দেখেও না দেখার ভান করল। মেয়েটি মোহিতের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বিভিন্ন ইঙ্গিত করেই যাচ্ছে। মোহিত ব্ল্যাক কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স সাথে ম্যাচিং বুটস পরেছে। মোহিতের সৌন্দর্য মেয়েটি চোখ সরাতে পারছে না। হঠাৎই মেয়েটি ব্রেন রেনিয়ে কণ্ঠে বলে উঠল, Hey, I'm Veronica, Veronica Stewart. You are too much hot. Will you spend a night with me? বলেই মোহিতের দিকে হাত বাড়িয়ে দিল। মোহিত অন্যদিকে ঘুরে উত্তর দিল, সরি, আই এম নট ইন্টারেস্টেড। মেয়েটি তবুও নির্লজ্জের মতো এটা সেটা হেসে হেসে বলে মোহিতের উপর ঢলে পড়তে চাইছে। সৌম্য দাঁতে দাঁত চেপে কোনো মতে বসে রইল। তাদের মাথায় এখন কিভাবে স্বর্গকে রেস্কিউ করে মিশনটা সাকসেস করা যাবে সেই চিন্তা। সৌম্যর কাছে এই মেয়েটাকে এখন উটকো ঝামেলা মনে হচ্ছে। মোহিত খেয়াল করলো হঠাৎই মেয়েটি ব্যাগের চেন খুলে কিছু বের করার চেষ্টা করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। সচেতন হলো মোহিত, আশেপাশের কাউকে বিশ্বাস নেই, যখন তখন দাবার চাল উল্টে যেতে পারে। মেয়েটি ব্যাগ থেকে কিছু বের করার আগেই মোহিত তার কোমরে থাকা সেলফ ডিফেন্সের লাইসেন্স করা রিভলভার মেয়েটির মাথা বরাবর পয়েন্ট করে। মেয়েটি ভয়ে চোখ বড় বড় করে ফেলে। ব্যাগ থেকে মেয়েটিকে হাত বের করতে বলে মোহিত। মেয়েটি বিচলিত হয়ে ভয়ে ভয়ে একটি ভিজিটিং কার্ড বের করে আনে। মোহিতের এমন কাণ্ডে এয়ারপোর্ট সিকিউরিটি পুলিশ দৌড়ে এসে মোহিতকে হ্যান্ডস আপ করতে বলে। সৌম্য গোপনে তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে দিলে পুলিশ তাদের সরি বলে এবং সমস্ত ঘটনা জানার পর মেয়েটিকে ধমকে তাড়িয়ে দেয়। প্লেন ছাড়ার সময় হয়েছে। মোহিত আর সৌম্য বিজনেস ক্লাসে তাদের সিটে বসে রয়েছে। ব্যাগ থেকে ট্যাব বের করে সৌম্য আর মোহিত নিজেদের কাজের ছক এঁকে ফেলল। এবার পালা রাশিয়া পৌঁছানোর। সময় রাত 11:15। আশরাফ চৌধুরী নিজের পছন্দের পুরনো দিনের গান ইজি চেয়ারে বসে বসে শুনছেন আর ঝিমুচ্ছেন। এমন সময় বিকট শব্দে ফোনের রিংটং বেজে উঠল। বিরক্তিতে মুখে খারাপ গালি এনে বললেন, কোন চুতিয়া এত রাতে কল দিয়ে বিরক্ত করছে তাকে দেখে নিব। নাসের হায়দার হারামজাদা এত রাতে কেন ফোন করছে? কৌতূহলী হয়ে ফোন কানে তুলে বলল, কি বে শালা, নিজের ঘুম নেই বলে অন্য কেউ ঘুমাতে দিবি না? নাসের হায়দার ফিসফিসে বলে উঠল, আরে রাখো তোমার কম। তোমার ছেলে যে মেজরের জেনারেলের মেয়েকে অপহরণ করে ডুব দিয়েছে সে খবর রাখো। পুরো ডিপার্টমেন্টে হাত ধুয়ে পড়েছে তোমার ছেলেকে ক্রস ফায়ার করতে। কোথায় আছে তোমার ছেলে?
তাকে সাবধান হয়ে যেতে বলো, না হলে কিন্তু এবার আর রক্ষে নেই। আর এই খবরের জন্য আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দাও। বলেই খ্যাঁক খ্যাঁক করে হেসে লাইন কেটে দিল নাসির হায়দার। এত রাতে এভাবে হাসছো কেন বাবা? হঠাৎই মেয়ের ডাকে চমকে উঠলেন নাসির হায়দার। তোতলাতে তোতলাতে বললেন, কই হেসেছি? আর এত রাতে না ঘুমিয়ে বাবার রুমে জাসুসি করতে এসেছো? জাসুসি নয়, দেখতে এলাম এত রাতে কাকে ফোন করে এত খুশি হচ্ছ। আমি কি তোমার খুব লস করে ফেললাম বাবা? এত রাতে বাবার সাথে মস্করা করতে এসেছো বেয়াদব মেয়ে, যাও নিজের রুমে যাও। বলেই ধমকে পিউকে ঘর থেকে বের করে দিলেন নাসির হায়দার। নিজের বুকে নিজেই থুতু লাগিয়ে বলে উঠলেন, আর একটু হলে এখন ধরা পড়ে যেতাম। মেয়েটা হয়েছে মায়ের মতো বজ্জাত। মাকে তো বিদায় করতে পেরেছি, কিন্তু নিজের মেয়েকে কোথায় জলাঞ্জলি দেব? নিজের রুমে শুয়ে পালিশে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে পিউ। সৌম্য ঠিকই বলেছে, তার বাবাই খবর আদান প্রদান করে। তার বাবা সত্যিই একজন দেশদ্রোহী। এ কথা ডিপার্টমেন্ট জানলে কি হবে? সহসাই উঠে বসে প্রিয়। যা হয় হোক, চোখের জল হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আপন মনে বলে ওঠে, ক্যাপ্টেন সৌম্য, আপনাদের সকল দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, প্রমিস। মক্সো এয়ারপোর্টে মহিতার সৌম্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গন্তব্যে যাবার জন্য। এখন তাদের অনেক কাজ। অপরিচিত জায়গায় পরিচিত শত্রু, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হলেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাদের। আর্মি ক্যাম্প থেকে তাদের জেটি ঘাটে যেতে হবে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। স্যাম নামের যে স্পাই আছে তার কাছ থেকেই ওই জাহাজ সম্পর্কিত আরও অনেক কিছু তথ্য জানতে হবে। ছেলেটি সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন দেশে স্পাইয়ের কাজ করে। টাকার কাছে জীবন বাজি রাখতে হাসি মুখে রাজি স্যাম স্মিথ। যেসব মানুষ যেদিকে টাকা দেখে সেই দিকেই ঢলে পড়ে। মোহিত তাদের দু চোখে দেখতে পারে না, কিন্তু কাজের সূত্রে এদের ভিড়েই হাঁটতে হয় মোহিতকে। সকল ভাবনার অবসান ঘটল যখন আর্মি জিপটি ক্যাম্পে এসে ব্রেক কষল। নিকোলাস আর ভলতেয়ার দৌড়ে এলো মোহিতার সৌম্যর সাথে কুশল বিনিময় করতে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার চারপাশে গ্রাস করেছে। ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকারাও। দু চোখের পাতায় ঘুম নেই নাফিস দম্পতির। দিনে তারা সকলের সামনে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু রাত হলে সকল ভয় মনের মাঝে এসে হানা দিচ্ছে। আদেও বেঁচে আছে তো মেয়েটা? বলেই ফুফিয়ে কেঁদে উঠলেন তনুজা। নাফিস বুকে জড়িয়ে তাকে শান্ত করার বৃথা চেষ্টা চালালেন। সিডনি, অস্ট্রেলিয়া। নামিরা অনেকটাই সুস্থ এখন। যেদিন থেকে নিজের মাকে একটু সুস্থ হতে দেখেছে সেদিন থেকেই সে স্বাভাবিক আচরণ করছে। এখন আর অযথা কাঁদে না, কিন্তু মনের মাঝে ছোট্ট নিষ্পাপ ভাইটার মৃত্যুর শোক তোলপাড় করে। মুখিতের কথা আর বাবার কথা চিন্তা করে নামিরা মাঝে মাঝেই অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেদিন আল্ট্রাসাউন্ড করে নিজের বেবির মুখের আদল মুখিতের মতো দেখেছে, সেদিন থেকেই সে ধরে নিয়েছে মুখিত আসবে তার ঘরে। এভাবে কান্না করে দুর্বল হওয়া যাবে না। কিন্তু নামিরা প্রায় সোহাগের কাছে বায়না ধরে দেশে যাবার জন্য। সোহাগ নামিরাকে কথা দিয়েছে, আর কিছুদিন গেলে মিসেস তারিন একটু স্বাভাবিক হলেই সোহাগই তাকে অস্ট্রেলিয়া নিয়ে আসবে। তখন মা মেয়ে যত খুশি একসাথে থেকো। এখন আপাতত বাচ্চার দিকে মন দাও। ছোট বাচ্চাটা যখন পেটের ভেতরে নড়ে চড়ে ওঠে, নামিরা তখন খুশিতে সোহাগকে জড়িয়ে ধরে কত অভিযোগ জানায়। জানো, তোমার ছেলে এখানে লাথি দিয়েছে, ওখানে ঘুষি মেরেছে, আরো কত কি। সোহাগ জানে ঘরে ছোট ছোট হাত পা নিয়ে যখন বাচ্চা ঘরময় ঘুরে বেড়াবে, তখন নামিরার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু সোহাগ সে কি পারবে তার পিতৃতুল্য লোকের শোক কাটাতে? যেই লোক তার বিপদে আশ্রয় দিল, মানুষের মতো মানুষ করলো, তারই বিপদের খবর সোহাগ জানতেও পারল না। সাহায্য তো দূর কি বাদ। আর মুখিতের মর্মান্ত মৃত্যুর বর্ণনা মনে পড়তেই চোখের কোণে জল জমা হলো সোহাগের। রাশিয়া, মুরমানস্ক, টোরগোভি পোর্ট, সবচেয়ে শীতলতম দেশ হবার কারণে মোহিত আর সৌম্যের একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেদের যথাসম্ভব লং কোটের সাহায্যে উষ্ণ রেখেছে তারা। এই পোর্টে এসে অপেক্ষা করছে। সমুদ্র থেকে আসা ভারী হাওয়া বুকে কাঁপন তুলছে। সন্ধ্যার সূর্য আকাশে হেলে পড়ে আধারে বিলীন হচ্ছে। এমন সময় রাশিয়ান ভাষায় হ্যালো বলে উঠলেন পোর্ট মাস্টার। লোকটির বয়স 50 কি 55, লম্বা 6 ফিটের কাছাকাছি। মুখের মায়াবী হাসি ঝুলিয়ে জানতে চাইলেন তারা কি চায়।
জাহাজটির ছবি দেখানো মাত্রই বৃদ্ধ মাস্টার জাহাজটিকে চিনে ফেলে এবং অবাকের সাথে জিজ্ঞেস করে, ডেড সোল।